আকাশ ফুঁড়ে নামছে মহাবিপদ। 18 জেলায় চরম সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। দুবাইয়ের আকাশে বারুদের গন্ধ, আমিরাতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে বিশ্ব। ভোটের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, শুভেন্দু অধিকারীর সহকারীকে সরাসরি গুলি করে হত্যা। এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা, অভিনব উপায়ে ইরান ও রাশিয়াকে ড্রোন সরঞ্জাম দিচ্ছে চীন। আসসালামু আলাইকুম, স্বাগত বিশ্বের আলোচিত সব খবরে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ রাসেল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই কম বেশি ঝড় বৃষ্টি হচ্ছে, আর তাতে ডুবে যাচ্ছে ফসলের ক্ষেত। এমনকি বাড়ছে বজ্রপাতে নিহতের সংখ্যাও। এরই মধ্যে আবারও দেশের 18 জেলায় ঝড় হওয়ার সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই কম বেশি ঝড় বৃষ্টি হচ্ছে, আর তাতে ডুবে যাচ্ছে ফসলের ক্ষেত। এমনকি বাড়ছে বজ্রপাতে নিহতের সংখ্যাও। আর এরই মধ্যে আবারও দেশের 18 জেলায় ঝড় হওয়ার সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের 18 জেলার উপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া, ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে রাজধানী ঢাকা ও এর আশেপাশে এলাকায় আজ দুপুরের মধ্যে অস্থায়ীভাবে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা এ সময় সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 6টায় ঢাকার তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ সন্ধ্যা 6টা 30 মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর 5টা 20 মিনিটে সূর্যোদয় হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শান্ত দুবাই কিংবা ঝকঝকে আবুধাবির আকাশ কি তবে ফের বারুদের গন্ধে ভারী হতে চলেছে? গত 4 মে সংযুক্ত আরব আমিরাতের উপর যে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তাতে কেঁপে উঠেছে গোটা বিশ্ব। যুদ্ধবিরতির স্বস্তি কাটিয়ে এটা কি তবে আর এক নতুন সংঘাতের ইঙ্গিত? এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শান্ত দুবাই কিংবা ঝকঝকে আবুধাবির আকাশ কি তবে ফের বারুদের গন্ধে ভারী হতে চলেছে? গত 4 মে সংযুক্ত আরব আমিরাতের ওপর যে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তাতে কেঁপে উঠেছে গোটা বিশ্ব। যুদ্ধবিরতির স্বস্তি কাটিয়ে একে তবে এক নতুন সংঘাতের ইঙ্গিত? ফুজাইরা অয়েল টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির হৃৎপিণ্ড। এখানে আছড়ে পড়েছে ইরানের একটি ঘাতক ড্রোন। যদিও আমিরাতের আকাশ প্রতিরক্ষা বাহিনী 12টি ব্যালিস্টিক মিসাইল ও বেশ কিছু ড্রোন রুখে দিয়েছিল, কিন্তু একটি মাত্র ড্রোন সেই প্রাচীর ভেদ করে ঘটিয়ে দিল রক্তক্ষয়ী বিস্ফোরণ। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন যেন মনে করিয়ে দিচ্ছে মরুর বুকে শান্তি আজ কতটা ঠুনকো। কেন ফুজাইরা, কেন অন্য কোথাও নয়? প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরান খুব মেপে পা ফেলছে। এই ফুজাইরা টার্মিনাল দিয়েই আমিরাত হরমুজ প্রণালী এরিয়া তেল রপ্তানি করে। ইরান বুঝিয়ে দিল, যদি যুদ্ধ শুরু হয় তবে শুধু সমুদ্র পথ নয়, আমিরাতের বিকল্প পাইপলাইনগুলোও তারা মাটির সাথে মিশিয়ে দেবে। অর্থাৎ অর্থনীতিকে পঙ্গু করে দেয়াই এখন তেহরানের মূল লক্ষ্য। অন্যদিকে ইরান কিন্তু বরাবরের মতোই দায় অস্বীকার করেছে। খাস খতাম আল আম্বিয়া কেন্দ্রীয় কমান্ড থেকে সাফ জানানো হয়েছে, এই হামলায় তাদের কোনো হাত নেই। কিন্তু সেই সাথে সাথেই তাদের হুঙ্কার, যদি আমিরাতের মাটি ব্যবহার করে ইরানের উপর কোনো হামলা চালানো হয় তবে তার পাল্টা জবাব হবে অত্যন্ত ভয়াবহ। একদিকে অস্বীকার, অন্যদিকে হুমকি। তেহরানের এই দ্বিমুখী চাল বিশ্বমঞ্চে এখন বড় রহস্য।
তবে ইরান কেন বারবার আমিরাতকেই টার্গেট করছে? উত্তরটা লুকিয়ে আছে আব্রাহাম অ্যাকর্ড এবং ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান বন্ধুত্বে। অভিযোগ উঠছে গত মার্চ মাসের যুদ্ধে ইসরায়েলের ড্রোন রুখতে আমিরাতের অ্যাকশন ব্যবহার হয়েছে। এমনকি ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম এবং স্পেকট্রো সিস্টেম এখন আরব আমিরাতের রক্ষা কবচ হিসেবে কাজ করছে। আর এই ইহুদি আরব রসায়নই কি তবে ইরানের গাত্রদাহের কারণ? সহ্যের বাদ কি তবে এবার ভেঙেই গেল? আমিরাতের শীর্ষ নেতারা আর চুপ থাকতে রাজি নন। ডক্টর আলী আল নোয়াইমি কড়া ভাষায় জানিয়েছেন, ইরানের এই সন্ত্রাসী কার্যকলাপ আর বরদাস্ত করা হবে না। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক আব্দুল খালেক আব্দুল্লাহ ইরানকে বৈশ্বিক সমস্যা হিসেবে চিহ্নিত করে বিশ্ববাসীকে একজোট হওয়ার ডাক দিয়েছেন। প্রশ্ন উঠছে, আধুনিক বায়ুসেনা থাকা সত্ত্বেও আমিরাত কি সরাসরি যুদ্ধে জড়াবে? গুঞ্জন শোনা যাচ্ছে গত এপ্রিলে ইরানের লাবান দ্বীপের তেল শোধনাগারে যে হামলা হয়েছিল তার পেছনে ছিল আমিরাতের মিরাজ 2000 যুদ্ধ বিমান। যদিও আবুধাবি এই খবর স্বীকার করেনি, কিন্তু সামরিক বিশ্লেষক প্যাট্রিসিয়া ম্যারিন্স দাবি করেছেন এর যথেষ্ট প্রমাণ ইরানের হাতে আছে। জিন্দাবাদ জিন্দাবাদ ভোটের পর যেখানে শান্তি আসার কথা সেখানে উল্টো ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গের উত্তেজনার দাবানল ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিমবঙ্গে। এরই মধ্যে ঘটল ভয়ঙ্কর আরেক ঘটনা। সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহকারীকে বুধবার রাতে সরাসরি গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। ভোটের পর যেখানে শান্তি আসার কথা সেখানে উল্টো ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে। উত্তেজনার দাবানল ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিমবঙ্গে। এর মধ্যে ঘটল ভয়ঙ্কর আরেক ঘটনা। সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহকারীকে বুধবার রাতে সরাসরি গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। বুধবার বিজেপি কর্মীদের বিরুদ্ধে নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে মাংসের দোকানে ভাঙচুরের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এই ঘটনা নিয়ে যখন চারদিকে তোলপাড়, ঠিক তখনই ঘটল এমন ঘটনা। মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভবানীপুর আসন থেকে জিতে আসা শুভেন্দু অধিকারীর পিএস নিহত হওয়ার ঘটনা উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। থমথমে পুরো রাজ্য। হত্যাকাণ্ডকে ঘিরে রাজনীতির চাল চালছে বিজেপি। তৃণমূলের দিকে আঙ্গুল তুলে সরাসরি দোষারোপ করছে বিজেপির কর্মীরা। এই ঘটনার ফায়দা তুলতে তৎপর তারা। তদন্ত শুরুর আগেই তারা এই ঘটনায় মমতা ব্যানার্জি এবং তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেকের হাত আছে বলে অভিযোগে তাদের আটকের দাবি জানাচ্ছে। বুধবার রাতে উত্তর 24 পরগনার বিধানসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গভীর রাতে উত্তর 24 পরগনার মধ্যগ্রামের দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। আহত হয়েছে তার গাড়িতে থাকা এক যুবক। এই ঘটনার পর মধ্যমগ্রাম এলাকায় ছড়িয়ে পড়ে প্রবল উত্তেজনা। চন্দ্রনাথ রথের মরদেহ রাখা হয়েছে হাসপাতালে। মরদেহ দেখতে যান শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা। পরিকল্পিতভাবে সহকারীকে গুলি করে হত্যার কথা বলছেন শুভেন্দু অধিকারী, তবে কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিজেদের অন্যতম দুই মিত্র ইরান ও রাশিয়া ড্রোন নির্মাণে চীন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করছে বলে অভিযোগ জোরালো হচ্ছে। সাম্প্রতিক একাধিক তথ্য ও বিশ্লেষণে দেখা যাচ্ছে সরাসরি পূর্ণ সরবরাহ না করে অভিনব কায়দা নিয়েছে চীন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিজেদের অন্যতম দুই মিত্র ইরান ও রাশিয়ার ড্রোন নির্মাণে চীন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করছে বলে অভিযোগ জোরালো হচ্ছে। সাম্প্রতিক একাধিক তথ্য ও বিশ্লেষণে দেখা যাচ্ছে সরাসরি পণ্য সরবরাহ না করে অভিনব কায়দা নিয়েছে চীন। বিভিন্ন ছোট কোম্পানি, মধ্যস্বত্বভোগী ও জটিল বাণিজ্য নেটওয়ার্কের মাধ্যমে ইরান ও রাশিয়ার কাছে ড্রোন উৎপাদনের সরঞ্জাম পৌঁছে দিচ্ছে চীন।
গত 5 মার্চ ইরানের উপর একযোগে হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। সেই মুহূর্তে একটি ইমেইল পাঠায় চীনের প্রতিষ্ঠান শিয়ামেন ভিক্টোরি টেকনোলজি। সেই ইমেইলে ইরানের প্রতি সমর্থন জানিয়ে বিশেষ ধরনের একটি ইঞ্জিন বিক্রির প্রস্তাব দেয় তারা। সেই ইঞ্জিন আত্মঘাতী ড্রোনে ব্যবহৃত হয়। এই ইঞ্জিনটি হলো লিম্বাজ L500 ইঞ্জিন। এগুলো ইরানের বহুল ব্যবহৃত শাহেদ 136 ড্রোনের গুরুত্বপূর্ণ অংশ। এই ড্রোন বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া। আমেরিকা ইতোমধ্যে এই ইঞ্জিন ইরান ও রাশিয়ার কাছে বিক্রি নিষিদ্ধ করেছে। তবে অভিযোগ রয়েছে চীনের কিছু ছোট কোম্পানি এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরাসরি বা পরোক্ষভাবে এ ধরনের পণ্য ইরান ও রাশিয়ার কাছে পৌঁছে দিচ্ছে। এমনকি কিছু কোম্পানি তাদের ওয়েবসাইটে শাহেদ স্টাইলের ড্রোনের ছবি ব্যবহার করে প্রকাশ্যেই পণ্য প্রচার করছে। বিশেষজ্ঞদের মতে এই সমস্যার মূল কারণ হলো ডুয়াল ইউজ পণ্য, যেমন মাইক্রোচিপ, ফাইবার অপটিক কেবল, জাইরোস্কোপ, ব্যাটারি ও ইঞ্জিনের মতো যন্ত্রাংশ বেসামরিক ক্ষেত্রেও ব্যবহৃত হয়। ফলে এগুলোকে শনাক্ত করে নিষেধাজ্ঞার আওতায় আনা কঠিন হয়ে পড়ে। অতীতে এসব পণ্য চীন বা হংকং এর মাধ্যমে ঘুরপথে ইরান ও রাশিয়ায় পৌঁছাতো, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক যন্ত্রাংশ সরাসরি চীনেই উৎপাদিত হচ্ছে। চীনের ছোট ছোট কারখানাগুলো এগুলো সরবরাহ করছে। অনেক ক্ষেত্রে শেল কোম্পানি ব্যবহার করে লেনদেন করা হয়, ফলে প্রকৃত উৎস গোপন থাকে। বিষয়টি সামনে আসে যখন ইরান ওয়াচ নামের একটি পর্যবেক্ষণ সংস্থা সন্দেহজনক একটি ইমেইল পায়। এরপরই ইমেইলটি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের কাছে হস্তান্তর করে। সংস্থাটির মতে এই কোম্পানিগুলো অত্যন্ত সক্রিয়ভাবে নিষিদ্ধ পণ্য বিক্রির চেষ্টা চালাচ্ছে। এদিকে ইরান ও রাশিয়ার ড্রোন প্রযুক্তির এই বিস্তার এখন আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্নায়ুযুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ শনাক্ত করা তুলনামূলক সহজ ছিল, কিন্তু আধুনিক ড্রোন তৈরি হয় সহজলভ্য ও সস্তা উপকরণ দিয়ে। ফলে এগুলো সহজেই চীন থেকে যে কোনো পণ্যের সঙ্গে মিশে ইরান ও রাশিয়ার হাতে পৌঁছে যাচ্ছে। এবার জানিয়ে দিব অন্যান্য সংবাদ। অভিযানে একটি বসতবাড়ির নিচতলার গোডাউনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে মেসার্স ইউনুস এন্টারপ্রাইজের মালিক সিরাজ সওদাগরকে 1 লক্ষ টাকা জরিমানা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম। উক্ত অভিযানে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। অভিযান চলাকালীন মেসার্স ইউনুস এন্টারপ্রাইজের মালিক সিরাজ সওদাগরকে আগামী 1 সপ্তাহের মধ্যে উক্ত বসতবাড়ির গোডাউন থেকে সমস্ত গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়। মেসার্স ইউনুস এন্টারপ্রাইজে 40টি গ্যাস সিলিন্ডার রাখার অনুমোদন থাকলেও প্রতিষ্ঠানের মালিক উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটি বসতবাড়ির নিচতলায় 1000-এর অধিক গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুত রাখেন। আশুলিয়ার গাজীরচট এলাকার রাউজাতুল কুরআন আধুনিক নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা থেকে প্রিন্সিপাল আনোয়ার এবং মাদ্রাসা শিক্ষক ইলিয়াস নামের দুজনকে আটক করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী শিশুর স্বজনেরা জানায়, বুধবার বিকেলে অত্র মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় মাদ্রাসা শিক্ষক ইলিয়াস ওই শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় এবং নানা প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। পরে ভুক্তভোগীর পরিবার জানতে পেরে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। পরে বিষয়টি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ সমাধান করার চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় অভিযুক্ত শিক্ষক এবং প্রিন্সিপালকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের দুজনকে থানায় নেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পুলিশ। গতকালকে বাসায় ছিলাম, মানে প্রথমে ফোনে জানছি, আজকে সকালে আমি আসছি। আসার পরে আমি প্রথমে আমার উস্তাদের মুখে জানছি, আমার মাদ্রাসার একটা শিক্ষক শামীম হুজুর নাম, উনিও সরাসরি বাচ্চার মুখে শুনে নাই। বাচ্চার গার্ডিয়ান ওনাকে বর্ণনা করছে যে গার্ডিয়ান বলছে যে এই হুজুরের উপর তার অভিযোগ যে ইনি বাচ্চাকে জড়ায় ধরছে এবং বিভিন্ন অঙ্গে হাত দিছে আর কি। ঠিক আছে, পরবর্তীতে আমি হুজুরকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে অনেক লোকজন উপস্থিত ছিল। তারপর ওই বাচ্চাও আসছিল, বাচ্চা ছোট বাচ্চা 7 বছর, বুঝতে পারতেছে। তো ওনাকে সবার সামনেই জিজ্ঞেসে যে তোমার সাথে কি এগুলো ঘটনা ঘটছে কিনা। তো বাচ্চা বলছে হ্যাঁ ঘটছে। দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কবলে পড়ে মানবেতর জীবনযাপন করছেন নাগেশ্বরী উপজেলা এর অবহেলিত নারায়ণপুর ইউনিয়ন এলাকার মানুষ।
নদী ভাঙ্গন রোধ ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে কন্যামতি বালারহাট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় শত শত মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, স্কুল শিক্ষক মশিয়া রহমান, সমাজসেবক বেলাল হোসেন খন্দকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। 1 নং ওয়ার্ড কন্যামতি ব্রহ্মপুত্র নদীর ভাঙনের কারণে এলাকার মানুষের ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে চলে গেছে। আমাদের আসলে শেষ সম্বলটুকু সেটি হচ্ছে আমাদের বসত ভিটা। এটুকু যদি নদীর গর্ভে বিলীন হয়ে চলে যায়, এলাকার মানুষের ঠাঁই নেওয়ার মতো কোনো জায়গা নেই। আমরা মেম্বার, চেয়ারম্যান এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যোগাযোগ করেছি। আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো প্রকার আমাদের নদী ভাঙনের প্রতিরোধ করে নাই। তাই আমরা এলাকার মানুষ সবাই মিলে লোকমান ভাইয়ের উদ্যোগে সবাই নিজের অর্থ ব্যয় করে, আমরা আপনারা হয়তো দেখেছেন নদীর মধ্যে আমরা বেরিবান দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জ জেলায় শ্রীনগরের ছোট ভাইয়ের স্ত্রীর দায়েরকৃত পর্নোগ্রাফি মামলায় ভাসুর ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীনগর থানা পুলিশ গত বুধবার রাতে অভিযান চালিয়ে আসামি হাশেম শেখ ও তার স্ত্রী শিরিনাকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর প্রবাসী ছোট ভাই আব্দুল শেখের স্ত্রী ধারণকৃত আপত্তিকর নগ্ন ভিডিও ও ছবি সরবরাহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ভাসুর হাশেম শেখ অর্থ দাবি করে আসছিল। এর আগে মামলার বাদীর স্বামী সিঙ্গাপুর প্রবাসী নিজের মান সম্মানের ভয়ে দাবিকৃত 10 লাখ টাকা প্রদান করেন। টাকা দিতে অস্বীকার করলে নগ্ন ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। শ্রীনগর থানায় পুলিশ পরিদর্শক মিল্টন দত্ত জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যদি টাকা 20 লক্ষ না দেস, তারপরে ফেসবুকে, ইউটিউবে, নেটে ভাইরাল করে দেওয়া হবে। আপত্তিকর ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে, এমন হুমকি ধামকি দেয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মামুন শেখ, আমার বাড়ি পূর্ব কামারখোলা। যে বিষয়টা নিয়ে আজকে এখানে হাজির, আমার এক ছোট ভাই দীর্ঘদিন প্রবাসী ছিল। প্রবাসী থাকার অবস্থায় আমার ছোট ভাইয়ের বোর যে কোনোভাবে হোক একটা ভিডিও ধারণ করে বিভিন্নভাবে টাকা পয়সা হাতায় নেয়। পরে 13 লক্ষ টাকা হাতায় নিছে। হাতায় নেওয়ার পরে ছোট ভাই যখন আসার সময় হয়েছে, তখন ওর মোবাইলে থেকে, ছোট ভাইয়ের মোবাইলে থেকে আমার এই ছোট ভাইয়ের মোবাইলে ভিডিওটা পাঠিয়ে দেয়। পরে কিছুদিন পরে ছোট ভাই বাড়িতে আসে। বাড়িতে আসার পরে ছোট ভাইয়ের হুমকি দামকি দেয় এবং ছোট ভাইয়ের বউরে হুমকি দামকি দেয় 20 লক্ষ টাকা দিতে হবো, 20 লক্ষ টাকা না দিলে এটা ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিব। তো আমরা এই বিষয়টা নিয়ে একে 3বার বাড়িতে, একে 2বার বসি। 2বার বসার পরে গ্রামী লোকজন লয়া যে সবার একটু জানানোর প্রয়োজন, যে এটা দেখি এখানে বসে এটা করা যায় কিনা। পরে ওর মধ্যে বসার পরে মারধর করে, চেয়ার ভাঙাচুরা করে। পরে ওই দিনকা এটা যেভাবে হোক ওটা মীমাংসা হইল না। দ্বিতীয়বার আরেক দফা বসি, এলাকার চেয়ারম্যান লইয়া বিভিন্ন লোকজন ছিল, তাদের সামনে লইয়া বৈশা ওইটা 5 নং খলিয়া ইউনিয়নের জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একটি বাণিজ্যিক মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ওই প্রকল্পের কয়েক লক্ষ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী খামারি সালেক মিয়া। ঘটনার প্রেক্ষাপট স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, দক্ষিণ খলিয়া মাঝাপাড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে সালেক মিয়ার মালিকানাধীন 1 একর আয়তনের একটি মৎস্য প্রকল্প রয়েছে। ওই প্রকল্পের পার্শ্ববর্তী 9% জমি নিয়ে প্রতিবেশী সাজু মিয়ার সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে করে এই মাছের সমস্যা, তখন আমি ভাই ফোন করলাম, ভাই এইরকম ধর মাছ বলাইস নিয়ে আমি যাই চল। এইতে আস্তে আস্তে এই যে বৃষ্টিতে আসি গেল, বৃষ্টির কারণে একটু মাছটা থামি গেল। থামার পর মনে করে আবার আমরা এই বিষয়ে মনে করো আমি সক্য বিশেষ চাই। মনে করো আমার স্বামী এখানে থাকে, এখন মনে করো মাছ তো ভালোই ছিল, মনে করো কাইলু মনে করো সন্ধ্যের সময় গেইনু, দেখি খাদ্য টাদ্য দিয়ে গেইনি, দুনো মানুষ এখানে থাকি। মনে করো যায় আমার সঙ্গে মনে করো এত কিছু করেছে ওই সাজু, ওনার সাথে তো কেউ এই কাজ করবে না। ওনার স্ত্রী হলো অবি বেগম, এরা আমাকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসতেছে, আমাকে এখানে কড়ি খাইতে দেবে না,
আমার সর্বনাশ করবে, আমার ক্ষতি করবে। এ পর্যন্ত এর কিছুদিন আগে এরকম মাছের সমস্যা হয়েছিল, আমি পদক্ষেপ নিতে চাইছিলাম, গণ্যমান্য কিছু ব্যক্তি আমাকে আটকাই রাখছিল, যার কারণে আমি নিতে পারি নাই। এবারে আমার যে অবস্থা করছে, এখানে আমার লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করছে। তোকে আমি করি খাইতে দেব না, তুই যদি আমার ক্ষতি করতে চাচ্ছিস আমি তোর এক টুকরা এখান থেকে কোনো কিছু বেনিফিট নিতে দেবো না। আমার প্রতি এরকম অন্যায় অত্যাচার না করে আমি এর জন্য সুষ্ঠু বিচার চাই। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশা 27 বিজিবির রিভারঘাট পোস্টে নবনির্মিত সৈনিক লাইনের শুভ উদ্বোধন করেছেন। মারিশা জোন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভবনটির উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফিতা কেটে নবনির্মিত সৈনিক লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আধুনিক ও উন্নত আবাসন ব্যবস্থা বিজিবি সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও কর্মদক্ষতা বৃদ্ধি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবি। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে প্রায় 30 লাখ টাকা মূল্যের কাপড় উদ্ধার করা হয়। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লালমনিরহাটের প্রতিনিধি। লালমনিরহাটে বিজেপির অভিযানে 30 লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ। সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্যান্ট জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবি। বৃহস্পতিবার 7 মে সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় 30 লাখ টাকার মূল্যের কাপড় উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে কাপড়ের একটি বড় চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে খাগলা বাজার এলাকায় বিশেষ টহল বসানো হয়। সকাল আনুমানিক 7টার দিকে একটি ব্যাটালিয়ন অটো ভ্যানকে থামানোর সংকেত দিলে চোরাকারবারিরা ভ্যান ও মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ভ্যান থেকে ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়। জব্দকৃত কাপড়ের মূল্য প্রায় 30 লাখ টাকা। লালমনিরহাটের ব্যাটালিয়ন 15 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপোষহীন এবং একই সঙ্গে সীমান্তের নজরদারি আরও জোরদার করা হয়েছে। নওগাঁ সাপাহারে সাপাহার সরকারি কলেজে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাপাহার সরকারি কলেজে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ 1 আসনের জাতীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাজির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক অধ্যক্ষ আব্দুল নূর, রফিকুল ইসলাম চৌধুরী, বেনু, সারোয়ার জাহান সহ অন্যান্য অতিথিবৃন্দ। নোয়াখালী শতবর্ষীয় ঐতিহ্যবাহী চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম স্বপন ও সাবেক বহিষ্কৃত প্রধান শিক্ষক মাহবুবুর রশিদ তারেকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিকেলে বিদ্যালয় হলরুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি জহিরুদ্দিন হারুন। তিনি জানান, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক একে অপরের যোগ সাজশে বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেন। তিনি দুর্নীতিবাজদের বিচার দাবি করেন। এ সময় অভিভাবক সদস্য মোখলেসুর রহমান, ছুটি শিক্ষক প্রতিনিধি আব্দুল আওয়াল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষক ডালিয়া আক্তার সহ অনেকেই উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল বিশ্বের সব আলোচিত খবর। সংবাদ শেষ করব, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আকাশ ফুঁড়ে নামছে মহাবিপদ, 18 জেলায় চরম সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। দুবাইয়ের আকাশে বারুদের গন্ধ, আমিরাতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে বিশ্ব। ভোটের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, শুভেন্দু অধিকারীর সহকারীকে সরাসরি গুলি করে হত্যা।
এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা অভিনব উপায়ে ইরান ও রাশিয়াকে ড্রোন সরঞ্জাম দিচ্ছে চীন।